নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগ দেবার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায় নিয়ে এসেছি প্রিয় লেখিকা লীলা মজুমদারের প্রিয় সাহিত্য খেরোর খাতা থেকে আরও কয়েকটি রচনা। প্রথম রচনা সাপ। ছোটবেলাকার একটা ঘটনা মনে আছে। শিলং পাহাড়ে থাকতাম। কি বৃষ্টি কি বৃষ্টি! বাড়ির তিন দিক ঘিরে একটা আধমানুষ গভীর নালা কাটা ছিল। তাতে বর্ষার করুগেটের ছাদ থেকে বৃষ্টির জল গড়িয়ে পড়ত। বাগান থেকে বাড়তি জলও এসে মিশত। দুটো চ্যাপ্টা পাথর ফেলে তার উপর একটা পুলের মতো ছিল, সেটার উপর দিয়ে বারান্দায় উঠতে হতো। তখন শিলংয়ে বিজলি বাতি ছিল না। মোমবাতির তেলের বাতির আলোয় বড় সুখে আমাদের দিন কাটত। এতটুকু অসুবিধা হতো না। একদিন সন্ধেবেলা বাবার দুই বন্ধু গল্পগুজব শেষ করে বাড়ি যাচ্ছেন। ওই পাথরের পুলের ওপর দাঁড়িয়ে শেষ কথাবার্তা হচ্ছে, এমন সময় অমর কাকাবাবু হাতের লাঠি দিয়ে নিজের গোড়ালি খোঁচাতে লাগলেন। বাবা বললেন, হলো কি মিত্তির? কাকাবাবু বললেন, পায়ে একটা দড়ি না কি জড়িয়ে গেছে, কিছুতেই খুলতে পারছি না। এই বলে নিচু হয়ে হাত বাড়িয়ে চেষ্টা করতে যাবেন, বাবা খপ করে তার হাত ধরে ফেলে বললেন, থামো। তারপর বাতি বাতি বলে চেঁচাতেই একটা লণ্ঠন এলো। তার আলোয় দেখা গেল কাকাবাবুর পা বেয়ে একটা কালো সাপ উঠবার চেষ্টা করছে। বাবার হকি ফুটবল খেলা পা, সেই পা তুলে ঝপ করে সাপের মাথা মারিয়ে মাটিতে চেপে ধরলেন। সাপের গা বিশ্রী রকম পাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে লাঠি সোটা এলো, সাপেরও ভবলীলা সাঙ্গ হলো। তারপর তাকে লাঠিতে ঝুলিয়ে বাড়ির চৌহদ্দির বাইরে ফেলে আসা হলো। এর 50 বছর পরে শান্তিনিকেতনে একদিন আমাদের বারান্দার আলসের উপর বসে আছি। হঠাৎ দেখি কাক, শালিক, চড়াই, ঘুঘু, বুলবুলি সবাই বাগানের মধ্যিখানের ঘাস জমিতে নেমে মহা নাচানাচি, ডানা ঝাপটানি, কিচিরমিচির লাগিয়েছে। কি ব্যাপার ভাবছি, এমন সময় ছাদে বেয়ে ওঠা বুগেনভেলিয়া গাছ থেকে 1 হাত লম্বা রামধনু রঙের একটা গিরগিটি থপ করে আমার পাশেই পড়ে সেখানেই পড়ে রইল। মনে হলো নড়বার চড়বার ক্ষমতা নেই, কিন্তু বুকটা উঠছে পড়ছে। মানুষের পাশে গিরগিটি বসে আছে এ আমি ভাবতেই পারি না। অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ কচি কচি ডালপালা, ফুল পাতা ভেঙে আমার উপর হাতের মতো মোটা, অন্তত 6 হাত লম্বা, গাঢ় ছাই রঙের একটা সাপ ঝাপুড় ঝুপুড় করে নেমে এসে কাঁকরের ওপর দিয়ে কিলবিল করে গিয়ে নিমেষের মধ্যে টগরের বেড়ায় অদৃশ্য হয়ে গেল। মিনিট খানেক গিরগিটি আর আমি পাশাপাশি থুম হয়ে বসে থাকার পর মালি মালি বলে মহা চেঁচামেচি লাগালাম। মিনিট 5 পরে মালি এসে বলল, ভয় নেই ভয় নেই, উনি ধ্যানস, মাঝে মধ্যে কামড়ান, কিন্তু বেশি বিষ নেই। চটে গেলাম, বিষ নেই তো পাখিরা নাচছে কেন? মালি হাসতে লাগলো। উনি ওদের আন্ডা বাচ্চা খাবেন বলে গাছে উঠেছিলেন, তাইতেই ওদের রাগ, গিরগিটিও খান। তারপর হেই হ্যাস হুস করতেই পাখিরা উড়ে গেল। আরও কতক্ষণ পরে গিরগিটিটাও ল্যাজ টানতে টানতে আবার গিয়ে বুগেনভিলিয়া গাছে উঠল। বহুকাল আগের এক গল্প শুনেছি। কুষ্টিয়ার কাছে গোরাই নদীর ধারে এক গ্রাম। সেই গ্রামে এক ছোট ছেলে আর তার দিদি তাদের মায়ের কাছে থাকে। বাবা মফস্বলে চাকরি করেন। ওদের দেখাশোনা করে একজন আধবুড়ো লোক, তার নাম জমিরদা। কোনো গুণিনের কাছে শেখা তার অনেক বিদ্যে জানা ছিল। সে সাপের বিষের ওষুধ জানত, সাপ বশ করতে পারত। দিদির পাখি পোষার শখ। বাগানে একটা চালা ঘরে কাঠের বাক্সে করে দিদি রাজহাঁস পুষত। দিনের বেলায় গোরাই নদীতে সাঁতার কাটত, পুকুর পাড়ে গুগলি তুলে খেত, রাতে চালা ঘরে থাকত। একদিন ভোরে চালা ঘরের দোর খুলে দিদি দেখে একটা হাঁস মরে পড়ে আছে। অমনি সে কান্না জুড়ল। জমিরদা ছুটে এলো,
মরা হাঁসকে কোলে করে বাইরে আনতেই অন্য হাঁসরাও হুড়মুড় করে বেরিয়ে এলো। মরা হাঁসকে পরীক্ষা করে জমিরদা বলল, একে সাপে কেটেছে, গোখরো সাপ। আমি ওষুধ আনতে যাচ্ছি, তোমরা চালাঘরে ঢুকো না। ঘরে শেকল তুলে দিয়ে জমিরদা ওষুধ আনতে গেল। কিছুক্ষণ পরেই এক হাতে একটা মরা মানুষের হাড় আর অন্য হাতে শুকনো শিকড়ের মতো কি যেন নিয়ে সে ফিরে এসেই সবাইকে বলল, তফাতে যাও, আমি সাপ বের করি। সবাই ভয়ের চোটে পাশের দাওয়ায় উঠে দাঁড়ালো। জমিরদা বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে শিকড়টাকে বাগিয়ে ধরে চালাঘরে ঢুকে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে পিছু হেঁটে সেও বেরিয়ে এলো, আর প্রকাণ্ড এক গোখরো সাপও গর্জাতে গর্জাতে বেরিয়ে এলো। বাইরে এসেই জমিরদা মরা মানুষের হাড়টা দিয়ে সাপের চারদিক ঘিরে মাটিতে গোল একটা দাগ কেটে দিল, তারপর নিজেও সরে দাঁড়ালো। এবার সকলে এক অদ্ভুত দৃশ্য দেখল। ওই হিংস্র সাপ কিছুতেই দাগের বাইরে বেরোতে পারল না। হিস হিস করে বারবার তেড়ে আসে, কিন্তু দাগের কাছে পৌঁছে মাথা নুইয়ে আবার ছুটে যায়, আবার তেড়ে আসে। এমনি করতে করতে সাপ ক্রমে নিস্তেজ হয়ে এলো। কে যেন বলল, লাঠি দিয়ে মেরে ফেলি। জমিরদা মাথা নাড়ল। গুনিনের বারণ আছে, ওর চারদিক ঘিরে আগুন জ্বালতে হবে। শুকনো কাঠ খড় দিয়ে দাগের বাইরে গোল করে আগুন জ্বালানো হলো। নিষ্ফল আক্রোশে নিজের গায়ে ছোবল মারতে মারতে সাপটা নিজের বিষে নিজে মরে গেল, শরীরটা ওই আগুনে পুড়ল। বহুকাল পরে ওই ছেলের কাছে এ গল্প শুনেছি। জমিরদা অনেক সাপে কাটা লোকের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু বিদ্যেটা কাউকে শিখিয়ে যায়নি। গুনিনের নাকি বারণ ছিল, বেশি দেরি করে ফেললে ওষুধের ফল হয় না, এ কথাও সে বলতো। মাছ ধরা। ভ্রমণের কথা বলতে গেলে আমার দৌড় হলো কলকাতা থেকে শান্তিনিকেতন, আবার শান্তিনিকেতন থেকে কলকাতা। একটা গাড়ি ছিল, সেটা বোলপুর ছাড়তো বেলা 4টের পর, আর হাওড়া পৌঁছতো রাত 8:30। ঘন্টা 4-এর ওয়াস্তা। ছাড়তো বলছি কারণ এখন আর ও গাড়িতে যাতায়াত করি না। তবে কথা বলতে বাধা নেই, যাত্রাটি ছিল বড়ই রোমাঞ্চকর। প্রথম কথা, গাড়িটির 1 ঘন্টা আগে পরে আসা কিছুই বিচিত্র ছিল না। এই লাইনে 20 মিনিট লেটকেও আমরা অন টাইম বলি। রোমাঞ্চ অন্য কারণে। গাড়ির বাতিগুলো ছিল কেমন যেন, ট্রেন ছাড়লেই জ্বলে উঠত, যতই বেগ বাড়ত ততই জোরালো হয়ে উঠত, কিন্তু কোনো স্টেশনে এসে ঢুকলে কমতে কমতে শেষটা নিবেই যেত। কে নামলো কে উঠল কিছুই মালুম দিত না। হঠাৎ অন্ধকার কথা কয়ে উঠত। একবার ওই গাড়িতে কলকাতা ফিরছি আমরা 3 আলোও ওই রকম বাড়তে বাড়তে কমতে কমতে শেষটা একেবারে নিবে গেল। কর্ড লাইন দিয়ে চলেছি, এটুকু টের পাচ্ছিলাম। অন্ধকারে একদল লোক লটবহর নিয়ে গাড়িতে উঠল, এটুকু টের পেলাম। সঙ্গে সঙ্গে মৃদু একটা গন্ধে কামরা ভরে গেল, আর আমার জ্যাঠামশাইদের জন্য বড়ই মন কেমন করতে লাগলো। কোন কালে তাঁরা স্বর্গে গেছেন, এখন হঠাৎ কেন তাদের জন্য মন কেমন করবে? ট্রেনের বেগটা একটু বাড়তেই আলো জ্বলে উঠল, আমিও মন কেমনের কারণ বুঝলাম। যারা উঠেছিলেন তাদের কাপড় চোপড় আলুথালু, অপরিষ্কার, নাক মুখ রোদে পোড়া কালো ভূত, কিন্তু চোখে সুগভীর তৃপ্তি। সঙ্গের লটবহর হলো লম্বা লম্বা বাঁশের ছিপ, গোল গোল বেতের চুপড়ি, তাতে কালো কালো কিছু কিলবিল করছে, আর একটা ময়লা ন্যাকড়া বাঁধা কাঠের বাক্স, তার ভেতর থেকে ভুরভুর করছে মশলার গন্ধ। প্রাণটা আঁকু পাঁকু করে উঠল। এ যে আমার বড় চেনা গন্ধ। খুব একটা সুগন্ধ হয়তো নয়, কিন্তু নাকে যেতেই হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। সোজা ভাষায় এটি মাছ ধরার চারের গন্ধ। অর্থাৎ কিনা ছুটির দিনে এরা দল বেঁধে মাছ ধরে ফিরছেন। সেই স্টেশনটাকে তখন চিনতে পারিনি, নামও পড়তে পারিনি, কিন্তু এখন আর বলে দিতে হবে না ও ডানকুনি না হয়ে যায় না। ডানকুনি সেকালে ছিল মাছ ধরিয়েদের স্বর্গ।
এখনো তাই কিনা বলতে পারি না। খালি মনে মনে বলি, তাই যেন মনে হয় 150 বছরের পুরনো কালো পুকুরগুলোকে যেন বুঝিয়ে না দিয়ে থাকে। জ্যাঠামশাইদের 5 ভাইয়ের মধ্যে 3 জন হাতে ছিপ, গাছে পিঠ দিয়ে সারা ছুটির দিন কাটিয়ে দিতে পারতেন। নষ্টের গোড়া বড় জ্যাঠা সারদারঞ্জন, সেজ মুক্তিদারঞ্জন আর ছোট কুলদারঞ্জন তার ভক্ত শিষ্য। এরাও সন্ধে নামলে পর ওই রকম কালো মুখ আর চোখে তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতেন। মাছ পড়া কি না পড়ার সঙ্গে যে ওই তৃপ্তির কোনো সম্বন্ধ নেই সেটা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। আসল কথা হলো সাজ সরঞ্জাম নিয়ে মাছ ধরতে যাওয়া, মাছ ধরতে বসা আর বাড়ি ফিরে মাছ ধরার গল্প করা। খুব সহজ কাজ নয় প্রথম দুটি, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। শুধু একটা মেছো পুকুর খুঁজে পেলেই হলো না, পুকুরের মালিকের সহানুভূতি থাকা চাই, কিন্তু শখ না থাকলেও চলে। বেশি অতিথিপরায়ণ না হওয়াই বাঞ্ছনীয়, কারণ তাহলে হয়তো ঠিক যখন যে কোনো মুহূর্তে ফাতনা ডুবতে পারে মালুম দিচ্ছে, তখন মালিক এসে পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি খাবার জন্য পেড়াপিড়ি করে দিনটাকেই মাটি করে দিতে পারেন। সহযোগ থাকবে, কিন্তু বেশি আগ্রহ থাকবে না। এই হলো আদর্শ মালিকের লক্ষণ। তারপর যাতায়াতের ভালো ট্রেন থাকা চাই, অকুস্থলে পৌঁছতে যেন অতিরিক্ত হাঁটাহাঁটির দরকার না হয়। আর আসল কথা, পুরুষ্টু কেঁচো আর তাজা বড় সাইজের পিঁপড়ের ডিমের সন্ধান জানা চাই। ছিপ, বড়শি ইত্যাদি নিয়ে কোনো সমস্যাই ছিল না। এসপ্ল্যানেডে বড় জ্যাঠার খেলার সরঞ্জামের দোকান ছিল, বর্মা থেকে বাছাই করা ছিপের বাঁশ আসত, ফ্রান্স অব্দি চালান যেত। আরও কিছু দরকার, মাছ ধরিয়েদের অদ্ভুত সংযম থাকা চাই, যাতে সমান নেশাগ্রস্ত হয়েও সারা দিনের মধ্যে গল্প করে কি হাত পা নেড়ে ছায়া ফেলে টোপ গিলবার আগের মুহূর্তে কেউ সম্ভাব্য মাছ না ভাগায়। পরে বাড়ি ফিরে যত খুশি হাত পা নেড়ে যেসব মাছ পালিয়ে গেল তাদের মাপজোক এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শুদ্ধ যত খুশি গল্প করা যেতে পারে। যাদের সত্যিকার মাছ ধরার নেশা নেই, তারা এমনিতেই বড় মাছ ধরা পড়েনি দেখে রেগে থাকে। কাজে যেসব বিশাল বিশাল মাছ ধরা পড়েও খেলাতে গিয়ে পালিয়ে গেছে, হয়তো একটা ফার্স্ট ক্লাস বড়শি নিয়েই ভেগেছে, তাদের গল্প শুনবার ধৈর্য এদের থাকে না, বিশ্বাসও করে না। অতএব খানিকটা রং চড়িয়ে বললেও দোষ হয় না। যাই হোক, মশলার কথা বলা হলো না। বড় জ্যাঠা একটা চার বানিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন ইধরাও। তার দেখা দেখি যোগেন সরকারও একটা বানালেন, তার নাম দিলেন উধর মত যাও। সুখের বিষয় মাছরা তাঁর কথা শুনল না, ও চার চলল না। শুনেছি জলের উপর বড় জ্যাঠার একটু ভালো চার ছড়িয়ে দিলেই পুকুরের চার কোণা থেকে মাছরা ছুটে এসে মাত্র 3-4টে টোপ দেখে মহা চোটে অপেক্ষা করে থাকত। কিন্তু জ্যাঠামশাইদের বলতে শুনেছি, মশলা দিয়ে ভুলিয়ে কি আলো দিয়ে চোখ ধাঁধিয়ে মাছ ধরা খুব স্পোর্টিং নয়। বুড়ো বয়সে ছোট জ্যাঠা একবার মেয়ে আর নাতি নাতনি নিয়ে শিমুলতলা গেছিলেন। সঙ্গে ছিপ, বড়শি ইত্যাদি নিয়ে যাচ্ছেন দেখে সকলের কি হাসাহাসি। ওখানকার দুধ, ডিম, মাখন, মুরগি পেলেই যথেষ্ট, তার উপর বুড়োর শখ দেখো, সেখানে ভালো পুকুর আছে কিনা তাও জানা নেই। ছোট জ্যাঠার বয়স 70-এর ওপরে, সঙ্গী সাথী না পেলে মাছ ধরতে যাওয়া অসম্ভব। কিন্তু নেশাগ্রস্তদের আলাদা এক দেবতা আছেন, তিনি তাদের দেখাশোনা করেন। ওখানে পৌঁছেই মেছো পুকুর, খ্যাপাটে সঙ্গী সাথী সব জুটে গেল। জ্যাঠামশাই রোজ সকাল সকাল খেয়ে ছিপ নিয়ে রওনা দেওয়া আর সন্ধ্যের আগে পোড়া মুখ নিয়ে ফেরা ধরলেন। আর রোজ বড় বড় গল্প বলতে লাগলেন, এই ঢাউস ঢাউস মাছ কিভাবে ফাঁকি দিয়ে ফসকে পালিয়েছে। বলা বাহুল্য, কেউ বিশ্বাস করত না। শেষটা একদিন বড় বেশি ক্লান্ত হয়ে ফিরে বেপরোয়াভাবে বলে বসলেন, জানিস, আজ একটা বিশ্বেরই ধরেছিলাম। সে কি খেলান খেলালো রে বাপ, জান বের করে দিল। আমি কি একলা পারি? মৃগাঙ্ক এসে হাত লাগালো, দুজনে মিলে 1 ঘন্টা খেলিয়ে কাবু করে এনে তবে তোলা হলো। মেয়ে মুখ হাঁড়ি করে বলল, কোথায় সে মাছ?
জ্যাঠামশাই কাঁচুমাচু মুখে বললেন, মৃগাঙ্ককে দিয়ে দিলাম, আমাদের তো অত বড় বঁটি নেই। তাই শুনে সকলে হো হো করে হেসে উঠল। ঠিক সেই সময় বাইরে ডাকাডাকি। নাতি এসে খবর দিল, মৃগাঙ্কবাবু শের পাঁচেক মাছ কাটিয়ে নিয়ে এসেছেন। ব্যাস, সব থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল। কুকুর। শান্তিনিকেতনের আদি কুকুরগুলোকে দেখে নাগরিকতার প্রশিক্ষণ পাওয়া যায়। আদি বলছি এই জন্য যে ওখানকার স্থানীয় কুকুরদের জাতই আলাদা। প্রাচীন গুহার দেয়ালে যেসব ছবি আঁকা দেখা যায় তাতেও এই জাতের কুকুর দেখা যায়। পাতলা গড়ন, সরু সরু হাড়, চিক্কন নাক মুখ, ছোট ছোট সুন্দর থাবা। পাটকিলে চোখের ভেতরে তাকালে মনে হয় তলায় কোথায় আলো জ্বলছে। দু চোখের কোণে নাকের দুপাশে একটি করে সাদা দাগ। বেশিরভাগ গায়ের রং লালচে কিংবা সাদায় লালচেতে মেশানো, কদাচিৎ কালো। দুঃখের বিষয়, ক্রমে এরা সংখ্যায় কমে যাচ্ছে। শুধু চেহারাতেই ওদের বৈশিষ্ট্য নয়, ওদের সামাজিক ব্যবস্থা দেখলে অবাক হতে হয়। আজকাল শান্তিনিকেতনে যেসব বড় সাইজের পুরুষ্টু উটকো কুকুর দিনরাত খ্যাঁক খ্যাঁক করে বেড়ায়, আমি তাদের কথা বলছি না। তারা সব হালের আমদানি, সুবিধাবাদী। তাদের সঙ্গে আদি কুকুরদের কোনো সাদৃশ্যই নেই, না চেহারায় না ব্যবহারে। আদি কুকুরদের আজকাল বেশি দেখি না। মনে হয় আদি কুকুররা সমস্ত আশ্রমটাকে কয়েকটা এলাকায় ভাগ করে ফেলেছিল। যে যার নিজের এলাকাতেই টহল দিত, পরের জমিদারিতে নাক গলাত না। যদি কখনো কারোর মতিভ্রম হতো এবং সে অন্যের এলাকায় অনধিকার প্রবেশ করত, তাহলে সে পাড়ার ন্যায্য কুকুররা দল বেঁধে সোৎসাহে ও সরবে তাদের তাড়া দিত। আশ্রমের দূর দূর সীমানা থেকেও সেই কুকুর খেদানি শব্দ শোনা যেত। একই এলাকার কুকুরদের মধ্যে কখনো ঝগড়া হতে দেখিনি। তার কারণ পাড়ার কুকুররা নিজেদের মধ্যে বাড়িগুলোকে ভাগ করে নিয়েছিল। কোন বাড়িতে কোন বেলা কে খাবে এসব নির্দিষ্ট হয়েছিল। কোন বাড়ির লোকরা কখন খায় দায় তাও ওদের ভালো করেই জানা ছিল। মক্কেল চটালে নিজেদেরই ক্ষতি তাও জানত। কার কতখানি দৌড় তাও ওদের অজানা ছিল না। আমাদের বাড়িতে কখন সকালের জলখাবার, দুপুরের খাওয়া, রাতের খাওয়া হয় তাতে ওদের কখনো ভুল হতো না। আগেকার সুষ্ঠু ব্যবস্থা অনেকটা ভেঙে পড়লেও আজ পর্যন্ত শান্তিনিকেতনের কুকুরদের আত্মসম্মান দেখে আশ্চর্য হই। হ্যাংলার মতো ঘোরে না ওরা। যাদের পালা তারা আমাদের হাতার ভেতরে আসে, বাকিদের তারের বেড়ার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমরা খেতে বসলে দল থেকে দুটি কুকুর তারের বেড়ার ফাঁক দিয়ে গলে জানলার বাইরে চুপ করে বসে থাকে। শুধু দুজোড়া কান আর দুজোড়া চকচকে চোখ দেখা যায়। ক্যাও ম্যাও নেই, হাঁচড় পাঁচড় নেই। মনটা আগের থেকেই নরম হয়ে যায়। আগন্তুকদের নিয়ম মাঝে মাঝে একটু বদলায়। দুটো বয়স্ক কুকুরের বদলে একটা মা আর দুটো খিদে পাওয়া ছানা আসে। কেউ দাও দাও করে না। বাসনপত্র তুলে নিয়ে গেলে ওরাও উঠে রান্নাঘরের দরজার বাইরে দাঁড়ায়, জানে এবার ভাগ পাবে। খাওয়া হলেই নিঃশব্দে ল্যাজ নাড়তে নাড়তে তারের বেড়ার ফাঁক দিয়ে গলে দলের সঙ্গে মিলে ওরা পাশের বাড়ির বাইরে দাঁড়ায়। সেখানে আর দুজনের পালা। কেউ ওদের ওপর বিরক্ত হয় না, কারো ওপর ওরাও জবরদস্তি করে না। মানুষের সমাজে এমন ভালো ব্যবস্থা দেখিনি। অবশ্যই ওদের সব নিয়ম সবসময় বোঝা যায় না। মনে হয় কার বাড়িতে রাত কাটাবে তাও নির্দিষ্ট থাকে। আশ্রমবাসীরাও মিনিমাগনা পাহারাওয়ালা পেয়ে খুশিই হন। তবে এক এক সময় অন্য পাড়ার উচ্ছৃঙ্খল কুকুররা বেআইনিভাবে অনুপ্রবেশ করবার তালে থাকে। ন্যায্য কুকুররা তা হতে দেবে কেন? এই সব ক্ষেত্রে রাত বিরেতে পিলে চমকানি গণ্ডগোল হয়। সবাই রেগে চতুর্ভুজ। আসল ব্যাপারটা বুঝতে আমার কম করে 5 বছর লেগেছিল। অনেক সময় দেখি কুকুররা যাদের বাড়িতে খায় রাতে তাদের বাড়ি পাহারা দেয় না, অন্য বাড়িতে টহল দেয়। সে বাড়িতে হয়তো একজন উটকো ব্যাচেলার থাকেন, আশ্রমের রান্নাঘরে খান, বাড়িতে হাঁড়ি চড়ে না। কাজে কুকুররা সেখান থেকে বিশেষ কিছু আশা করে না। তবু রাতে 2-1 জন ওই বাড়িই পাহারা দেয়। ত্রিসীমানায় কাউকে ঘেঁষতে দেয় না।
আশ্রমের চৌকিদারকে পর্যন্ত তাড়া করে। আমরা ভাবি সব বেওয়ারিশ কুকুর একরকম, মোটেই তা নয়। কবি অন্নদাশঙ্কর রায়দের একটা বড় সাইজের কুকুর ছিল। সে একটু ঝগড়াটে স্বভাবের হলেও সভা সমিতি করতে খুব ভালোবাসত। একবার এক জায়গায় মাঘোৎসবের উপাসনা হচ্ছে, এমন সময় ওই কুকুর সবাইকে ঠেলে ঠুলে একেবারে বুড়ো আচার্য মশার মুখোমুখি ফরাসের ওপর গিয়ে বসল। তারপর পাক্কা 2.5 ঘন্টা গান, উপদেশ, প্রার্থনা শুনে সবাই যখন উঠল, ও নিঃশব্দে বেরিয়ে গেল। ভাগ্যিস আচার্য মশাই সারাক্ষণ চোখ বুজেছিলেন, নইলে চোখ খুলে 6 ইঞ্চি দূরে ওই কুকুর মুখ দেখলেই হয়েছিল আর কি। নামকরা শিশু সাহিত্যিক অজেয় রায়দের বাড়িতে একটা কুকুর থাকত। হঠাৎ তার চটি খাবার শখ চাপল। চটির বাড়ি নয়, চটির ওপর দিকটা। এখানে সবাই বাইরে চটি খুলে ঘরে ঢোকে। ওদের বাড়িতে কেউ এলে ঘণ্টাখানেক পরে বেরিয়ে এসে দেখত চটির তলা আছে, ওপরটা নেই। কুকুর ল্যাজ নাড়ছে। ক্রমে বাড়ির সকলে কুকুরের ওপর খাপ্পা হয়ে উঠল, বাদে বলাই মুচি। তাকে দিয়ে ওইসব হাফ খাওয়া চটি সারানো হতো, তার কিছু বাড়তি রোজগার হতো। সে কুকুরের মাথায় হাত বুলোতো, ছিলকেটা বিস্কুটটা খেতে দিত। একদিন কিন্তু 3 জোড়া চটি সারিয়ে পকেটে পয়সা ফেলে হাসি মুখে বাইরে এসে কুকুরটাকে গাল দিতে লাগলো। বলাই যতক্ষণ বাড়ির লোকের চটি সারাচ্ছিল, কুকুর ততক্ষণে বলাইয়ের চটির ওপরটা চেটে পুটে সাবার করে রেখেছিল। পূর্ণদার মাছ। এ গল্প আমাদের বন্ধু শিল্পী পূর্ণচন্দ্র চক্রবর্তী শিশু সাহিত্যিক শিশির কুমার মজুমদারকে বলেছিলেন। অনেক দিন আগের কথা। একদিন গুরুদাস চট্টোপাধ্যায়ের বইয়ের দোকানে হেমেন্দ্র কুমার রায়, চারু রায়, নরেন দেব আর পূর্ণদা একসঙ্গে জুটেছেন। মাছ ধরার বিষয়ে নানান রসের গল্প হচ্ছে। এমন সময় 2 বড় বড় ওয়েলার ঘোড়ায় টানা একটা জুড়ি গাড়ি দোকানের সামনে থামল। এ গাড়িকে সেকালে লোকে ব্রুহাম বলতো। খুব বড় লোকি ব্যাপার। ব্রুহাম থেকে যিনি নামলেন তার নাম জানে না এমন লোক সেকালে কম ছিল। ইনি হলেন শ্যামপুকুর স্ট্রিটের কুমার কৃষ্ণ মিত্র, একজন নাম করা বড় লোক। কলকাতায় এবং তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি, বাগান ইত্যাদির মালিক। মানুষটিও ভারী অমায়িক আর অতিথি বৎসল। যে কারণেই তিনি সেদিন গুরুদাস চট্টোপাধ্যায়ের দোকানে এসে থাকুন না কেন, মাছ ধরার গল্প শুনে মুগ্ধ হলেন। শুধু মুগ্ধই হলেন না, সঙ্গে সঙ্গে উপস্থিত সবাইকে পরের রবিবার ওর দমদমের বাগান বাড়িতে নেমন্তন্ন করে বসলেন। সারাদিনের ওয়াস্তা। সকাল থেকে মাছ ধরা, দুপুরে ভুরি ভোজন, বিকেলে ইচ্ছে হলে আবার মাছ ধরা, বাগানে ভ্রমণ, সংগৃহীত মূর্তি, ছবি দর্শন, যতক্ষণ খুশি থাকুন, একেবারে ঢালাও ব্যবস্থা। তারপর একটি বিনীতভাবে কুমারকৃষ্ণ বললেন, আপনারা আমার সম্মানিত অতিথি হয়ে যাবেন। আপনাদের আপ্যায়নের জন্য নিখুঁত ব্যবস্থা করা থাকবে। যা থাকবে না তাও চাইবা মাত্র পেয়ে যাবেন। আমার ম্যানেজার, গোমস্তা, বেয়ারা, দারোয়ান, বামুন ঠাকুর সবাই হাজির থাকবে। শুধু আমি থাকতে পারবো না, একটা বিশেষ জরুরি কাজে আমাকে মফস্বলে যেতে হবে। কিন্তু এই সামান্য কারণে যদি আপনারা আমার সাদর নিমন্ত্রণ গ্রহণ না করেন, তাহলে আমি মর্মাহত হব। অবশ্যই গ্রহণ না করার কোনো কথাই ওঠেনি। অন্যান্য নেশাখোরদের মতো মাছুড়েরাও ভারী উদার হয়, অত আত্মসম্মানের ধার ধারে না। তাছাড়া অন্যান্য ব্যবস্থাও নিশ্চয় নিতান্ত মন্দ হবে না। আর অচেনা উৎসাহী গৃহস্থরা মাছ ধরার পক্ষে খুব সুবিধাজনক নাও হতে পারে। কাজেই আনন্দের সঙ্গে 3 জন রাজি হয়ে গেলেন। রবিবার সকালে সকলে সেই বিখ্যাত বাগান বাড়িতে পৌঁছতেই সাদর অভ্যর্থনা পেলেন। ম্যানেজার, গোমস্তা ইত্যাদি ওদের সমাদর করে বিশাল পুকুরের ধারে নিয়ে গেলেন। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা সব হয়ে গেলে দুপুরের খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তারা চলে গেলেন। পূর্ণদা শিল্পী মানুষ, মাছ ধরার রোমাঞ্চ উপভোগ করলেও নিজে মাছ ফাছ ধরতেন না। তিনি ঘুরে ঘুরে বাগানের গাছগাছড়া, শ্বেত পাথরের মূর্তি ইত্যাদি দেখতে লাগলেন। বাকি 3 জন সঙ্গে করে মাছ ধরার যাবতীয় সরঞ্জাম এনেছিলেন। তারা জায়গা বেছে যে যার টোপ, চার, ছিপ, বড়শি, ফাতনা নিয়ে গুছিয়ে বসে গেলেন।
পুকুরে বড় বড় মাছকে ঘাই দিতে দেখা যেতে লাগলো। সময় কাটতে লাগলো। আশ্চর্যের বিষয়, কারো ছিপে মাছ পড়ল না। ম্যানেজার বাবু খানিকক্ষণ পরপর একবার এসে নিঃশব্দে দেখে যেতে লাগলেন। মাছ ধরতে গিয়ে ধৈর্য হারালে চলে না। ওরা বসে আছেন তো বসেই আছেন। পূর্ণদান মনে হতে লাগলো বোধহয় খাওয়ার সময় হতে আর বেশি দেরি নেই। ঠিক সেই সময় পুকুর পাড় থেকে একটা চাপা উল্লাস শোনা গেল। পূর্ণদা দৌড়ে গিয়ে দেখেন হেমেন্দ্র কুমারের টোপ গিলেছে মনে হচ্ছে ইয়া বড়া মাছ। তারপর যে খেল শুরু হলো সে এক দেখবার জিনিস। মাছের সঙ্গে মাছুড়ের লড়াই। এও ছাড়ে না, ওও ছাড়ে না। ম্যানেজার বাবু, গোমস্তা ইত্যাদি ছুটে এসে নিঃশ্বাস বন্ধ করে খেল দেখতে লাগলেন। হেমেন্দ্র কুমার কখনো সুতো ছাড়েন, কখনো মাছকে খেলিয়ে কাছে আনেন। সে বেটাও যত রকম কসরত জানত সব দেখাতে লাগলো। এমনি করে প্রায় 2 ঘন্টা খেলিয়ে খেলিয়ে মাছকে ঘায়েল করে আনলেন। বন্ধুদের এতক্ষণে প্রায় দম বন্ধ হবার জোগাড়। জাত মাছুড়েদের নিয়ম, না ডাকলে একজনের মাছ আর একজন হাত লাগাবে না। আর হেমেন্দ্র কুমার সাহায্য চাইবার ছেলেই ছিলেন না। অগত্যা যখন মাছ সত্যি সত্যি ডাঙায় পড়ে খাবি খেতে লাগলো, তখন দেখা গেল ইতিমধ্যে ম্যানেজার বাবু আর গোমস্তা গিয়ে লোকজন ডেকে এনেছেন। তারা মাপবার ফিতে, পেল্লায় এক দাঁড়িপাল্লা, খাতা পেন্সিল নিয়ে দাঁড়িয়ে গেছে। হেমেন্দ্র কুমার ছিপ ছেড়ে দিলেন। বড়শি তখনও মাছের মুখে। সঙ্গে সঙ্গে ম্যানেজার বাবুর লোকরা মাছের লম্বা আর বেড় মাপতে লেগে গেল। লম্বা 4 ফুট, বেড় 36 ইঞ্চি। তারপর মাছকে দাঁড়িপাল্লায় তোলা হলো, ওজন 12.5 সব কিছু খাতায় লেখা হলো। এদিকে মাছের গায়ে হাত দেবার জন্য বন্ধুদের হাত নিষ্পিস করছিল। গোমস্তা সযত্নে বড়শি খুলে ফেললেন। তখন সকলের খেয়াল হলো যে মাছের নাকে একটা পেতলের নথ পরানো হয়ে গেছে। তাতে খুদে একটা পেতলের টিকিট ঝুলছে। গোমস্তা ডেকে বললেন, 73 নম্বর। সংখ্যাটি খাতায় লেখা হলো। সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝবার আগেই মাছটাকে ঠেলে ঝুপ করে আবার জলে ফেলে দেওয়া হলো। মাছুড়েদের চক্ষু স্থির। এত কষ্টের মাছ গো! এদিকে ম্যানেজার মানিব্যাগ খুলে বললেন, 12.5কে 6 আনা হলো গিয়ে 6 বারং 72 আর 3, এই ধরুন 4 টাকা 11 আনা। বাড়ি যাবার পথে ভালো দেখে একটা কিনে নিয়ে যাবেন, কেমন? তারপর 4 বন্ধুর বজ্রাহত মুখের দিকে চেয়ে বললেন, আরে ছি ছি, কর্তামশাই বোধহয় বলতে ভুলে গেছিলেন যে আমাদের এখানকার নিয়ম যে মাছ ধরা হবে কিন্তু মারা হবে না। আনন্দটা তো ধরাতেই, মারাতে তো আর নয়। আমরা এই খাতায় মাছেদের নম্বর দেখে ওদের বাড়ের একটা হিসেব পাই। এবার চলুন, খাবার তৈরি। না, ওরা রেগে মেগে না খেয়ে চলে যাননি। গেলে ভুল করতেন। মখমলের আসনে বসিয়ে শ্বেত পাথরের থালা বাটিতে 16 বেন্নুনে খাইয়েছিল। তারপর দই, রাবড়ি, সন্দেশ। শুধু বোকারাই রেগে মেগে না খেয়ে বাড়ি যায়। জানোয়ার পোষা। শান্তিনিকেতনে এক শিল্পী ছিল, তার নাম প্রশান্ত রায়। তার স্ত্রীর নাম গীতা। তারা বড়ই জন্তু জানোয়ার ভালোবাসত। তাই বলে বড় বড় বিলিতি কুকুর কিংবা রংচং তোতা পাখি নয়, সেসব ওরা শান্তিনিকেতনে কোথায় পাবে। একবার ঘোর গ্রীষ্মকালে বাইরে থেকে তেতে পুড়ে ওদের ঘরে এসে বসতেই প্রশান্ত বলল, ইস, গরমে মুখটা লাল হয়ে উঠেছে, কিন্তু পাখা তো চালানো যাবে না, এই হলো মুশকিল। বললাম, চলছে না বুঝি? একাদশীকে দেখে পাঠাওনি? বলল, না না, খারাপ হয়নি। তবে বুঝি কারেন্ট নেই? কলকাতাতেও আমাদের ওই এক জ্বালা। কারেন্ট আছে বই কি, নইলে রেডিও চলছে কি করে? তবে কি আবার তবে? পাখার হাঁড়িতে চড়াই পাখি ডিম পেড়েছে। পাখা চালালে ডিম ভেঙে যাবে না? ডিম ফুটে ছানা বেরোক, তার ডানা গজাক, তার আগে পাখা চালায় কি করে? আরেকবার ওই গরমেই বাইরে আগুনের হলকা ছুটছে, দেখি সকলের বাড়ির সব দরজা জানলা এঁটে বন্ধ।
খালি আমার বন্ধু প্রশান্তর বাড়ির একটা জানলা হাট করে খোলা, সেখান দিয়ে আগুনে হাওয়া হু হু করে ঘরে ঢুকছে। এবার কি ব্যাপার না, ঘুলঘুলিতে কাঠবেড়ালি কাচ্চা বাচ্চা নিয়ে সংসার পেতেছে। সব জানলা বন্ধ করলে তাদের আসা যাওয়ার অসুবিধা হবে। শান্তিনিকেতনের জানলায় তো আর খড়খড়ি নেই। শেষবার ওই বাড়িতে গেলে গীতা বলল, চটি খুলে পা গুটিয়ে বসো। আমি আপত্তি করতে লাগলাম, তা কেন, ওতে আমার অসুবিধে লাগে। গীতা আমার পা থেকে চটি টেনে খুলে ফেলে যত্ন করে ঠ্যাং দুটো তক্তপোষের উপর তুলে দিয়ে বলল, যদি গিনিপিগের ছানাদের না দেখে মারিয়ে দাও। সব জন্তু জানোয়ার পাখি পোকামাকড়কে ওরা ভালোবাসত। বোলতাদের অসুবিধে হবে বলে ঘরের কোণে ফুটবলের মতো বোলতার চাক ভাঙত না, ছেলেপুলেদের হুল ফোটালেও না। উল্টে বলতো, দেখলে ছেলেপুলেগুলো কি অসাবধান, একটা প্রাণী হত্যা করালো। শুনেছি হুল ফোটালে সে বোলতাটা বাঁচে না। অবনীন্দ্রনাথের গড়া শিল্পী প্রশান্ত রায় আশ্চর্য সুন্দর সব ছবি এঁকে রেখে গেছে। যেমন পরিকল্পনা তেমনি কারিগরি। দুঃখের বিষয়, খুব বেশি দিন বাঁচল না দুজনার মধ্যে কেউ। 60 পেরুতে না পেরুতে স্বর্গে গেল। অবশ্যই অন্য লোকেও জন্তু জানোয়ার ভালোবাসে, যেমন আমার নবু কাকা। অবশ্যই নবু কাকা তার আসল নাম নয়, কিছু সত্যিকার কাকাও নন আমার। থাকতেন শান্তিনিকেতনের কাছে একটা ছোট শহরে। তার গা ঘেঁষে শালবন। আগে নাকি সেখানে বাঘের বাস ছিল। বনের পথ দিয়ে আসা যাওয়া ছিল বিপজ্জনক। তবে যখনকার কথা বলছি তখন শিকারীদের আর যারা বন কেটে বাড়িঘর বানিয়ে শহরের বিস্তার বানায় তাদের জ্বালায় বাঘের বংশ প্রায় নির্বংশ। যে কটি বাকি ছিল তারাও অন্য ঘন বনে চলে গেছিল। অন্য ছোট জানোয়ার ছিল, শেয়াল, কুকুর, বনবেড়াল, বেজি, ভাম। আমি নিজের চোখে একটা রোগা লম্বা লোমশ ল্যাজওয়ালা চকচকে ছাই রঙের শেয়ালকে ছুটে পালাতে দেখেছি। একদিন সন্ধ্যায়, বসন্তকালে যখন শাল গাছের ফুল ঝরে চারদিক সুগন্ধে ভুরভুর করছে, তখন নকুড় বলে বাস ড্রাইভার পকেট থেকে এই এতটুকু একটা জানোয়ার বের করে নবু কাকার হাতে দিয়ে বলল, মাটি বোধহয় চাপাটাপা পড়েছে, এখন একে দেখে কে। পথের পাশে কেঁদে সারা হচ্ছিল। বুনো কুকুরের ছানা দাদা, ভাবলাম বৌদির ছেলেপুলে বড় হয়ে গেছে, একে পেলে খুশি হবেন। রয়ে গেল বুনো কুকুরের ছানা। নাম হলো শিরোমণি। প্রথম প্রথম ঝুড়িতে খড়ের গাদায় শুতো, পোলতে করে দুধ খেত। একটু পরে বড় হলে তক্তপোষের তলায় চুপটি করে শুয়ে থাকত। বাড়িতে যা রান্না হতো চেটেপুটে তাই খেয়ে নিত। কোনো উপদ্রব ছিল না, সাড়া শব্দ দিত না। শিরোমণি বলে ডাক দিলেই বেরিয়ে আসতো, খেয়ে দে আবার খাটের নিচে। দিনে বড় একটা বাড়ির বার হতো না। বনের জানোয়ারদের ছানা নেড়ুকুত্তাকে বড় ভয়। রাতে জানলার শিকের ফাঁক দিয়ে গলে বেরিয়ে একবার টহল দিয়ে আসতো, কোনো উপদ্রব করতো না। পাড়াপড়শিরা গোড়ায় উদ্ভট চেহারার ছানা দেখে নানা মন্তব্য করতেন। পরে তাঁরাও চুপ করে গেলেন, কারণ তাঁদের লালু ভুলু বাঘা পপিদের চেয়ে শিরোমণি ঢের বেশি ভদ্র ছিল। সবচেয়ে আপত্তি ছিল পাশের বাড়ির মুকুন্দবাবুর স্ত্রী অগত্যা, তিনিও থামলেন। তারপর একদিন হঠাৎ মহা চেঁচামেচি। কে আমাদের শুকনো পাটকাঠি রোজ রোজ সরায়? ভদ্রমহিলা এরকম বলেন আর আর চোখে বারে বারে নবু কাকার বাড়ির দিকে তাকান। শেষটা আর থাকতে না পেরে কাকিমা বললেন, বাছা, শিরোমণি কি উনুন ধরাবে যে তোমার পাটকাঠি নেবে? অন্য জায়গায় দেখো। মাঝে কয়েকদিন গেল। তারপরে আবার একদিন পাটকাঠি ফের কে নিল বলে চিৎকার। কাকিমা ওদিকে জানলা বন্ধ করলেন, ওদের সঙ্গে কথাবার্তাও। 7 দিন বাদে পাশের বাড়িতে ফের চিৎকার। কোথায় গেল অত বড় আম তেলের শিশিটা? এখানে তো টেকা দায় হয়ে উঠল দেখছি, কিছু রাখার জন্য নেই, না পাটকাঠি না আম তেল। এইরকম বাঁকা কথা শুনে রাগে নবু কাকার কান লাল হয়ে উঠল। এক মনে গড়গড়া টানতে টানতে হঠাৎ নলটা নামিয়ে কাকিমাকে ডেকে বললেন, একবার খাটের তলাটা ভালো করে দেখো তো ছোট বউ। অনেক কষ্টে বেতো হাঁটু মুড়ে বসে কাকিমা ওই নিচু তক্তপোষের তলায় উঁকি মারলেন। উঁকি মেরেই চক্ষু স্থির। খাটের নিচে রাশি রাশি পাটকাঠির মধ্যিখানে আম তেলের শিশির উপর থাবা রেখে সগর্বে বসে আছে শিরোমণি। কাকিমার মুখে কথা নেই।
সেই রাতে সবাই ঘুমোলে পরে গায়ে কালো চাদর জড়িয়ে নবু কাকা এক রাশি পাটকাঠি আর এক শিশি আমতেল গভীর শালবনে রেখে এলেন। শিরোমণির গলায় দিনের বেলায় চেন পড়ল, সে কোনো আপত্তি করল না। কিন্তু আরও কিছুদিন পরে যখন রাতে উঠে দরজার দিকে মুখ করে প্রহরে প্রহরে ক্যা হুয়া রাজা হুয়া বলে ডাকা ধরল, তখন তাকেও বনে ছেড়ে আসা ছাড়া উপায় রইল না। সেখানে সে সুখেই থাকত, ফিরবার চেষ্টা করেনি। বাঘ ও বিজয় মেশো। ইলা পাল চৌধুরী ছিলেন রাজ্যসভার সদস্যা। তার বাবা বিজয়চন্দ্র বসু ছিলেন আলিপুরের চিড়িয়াখানার অধ্যক্ষ। চিড়িয়াখানার বড় ফটক দিয়ে একটু দূরে এগোলেই বাঁ হাতে তাঁর সুন্দর কোয়ার্টার চোখে পড়ত। শৈশবে আমি সেই বাড়িতে কত সকাল বিকেল বড় আনন্দে কাটিয়েছি। বিজয় বসুর শ্যালা ছিলেন আমার বড় মেসোমশাই, তবে শুধু সেই সুবাদেই ওদের সঙ্গে আত্মীয়তা নয়। সেকালে ব্রাহ্ম পরিবারগুলোকে তাদের হিন্দু আত্মীয় স্বজনরা খানিকটা অপ্রীতির চোখে দেখতেন বলে ব্রাহ্মদের মধ্যে ঘনিষ্ঠতাটা ছিল বেশি। বিজয় বসুর স্ত্রীকে আমরা ইন্দু মাসিমা বলতাম। আমার জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের বাড়িতে আমার জন্মের আগে থেকেই তাদের যাওয়া আসা ছিল। যতদূর জানি ইন্দু মাসিমা বিয়ের আগে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে পড়তেন। আমার মা তখন ওখানকার ছাত্রী ছিলেন। সে যাই হোক, আমাদের কাছে বড় মাসিতে আর ইন্দু মাসিতে বিশেষ তফাৎ ছিল না, বরং আমাদের কাছে ইন্দু মাসির বাড়িটাই বেশি আকর্ষণীয় ছিল। ঘাস জমির পাশে ফুল বাগানের কিনারায় আঁকা বাঁকা পুকুর, তাতে কালো রাজহাঁস চড়ত। একবার দেখেছিলাম জলের মধ্যে ঘন সবুজ ঘাসের চাপড়া, তার মধ্যেখানে কালো রাজহাঁস ডিম পেড়ে নাড়া নাড়া বাচ্চা পালছে। অনেক সময় চিড়িয়াখানায় জন্মানো ছোট ছোট জানোয়ারদের আর রুগ্ন পাখিদের কিছুদিন নিজের বাড়িতে রেখে বিজয় মেশো তাদের দেখাশোনা করে সুস্থ করে তুলতেন। একবার একটা সুন্দর ঝাঁকড়া চুল বদমেজাজি কুকুর আমাকে কামড়ে দিয়েছিল। আর একবার একজোড়া নীল লোমওয়ালা পার্সিয়ান বেড়ালের গায়ে হাত বোলাতে গেলে তারা আমার ছোট ভাইয়ের হাতে 4 ইঞ্চি লম্বা আঁচড় দিয়েছিল। সেখানে আয়োডিন দিতে হয়েছিল। বিজয় মেশো বলেছিলেন অচেনা লোক দেখলে রুগ্ন জানোয়াররা ভয় পায়। বিজয় মেশোর বাড়ির কাছেই বাঘের ঘর। সেখান থেকে নানা রকম অদ্ভুত আওয়াজ আসত। কিন্তু বাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বস্তু ছিলেন বিজয় মেশো নিজে। মাঝারি লম্বা, শক্ত কর্মঠ চেহারা, চোখ দেখে মনে হতো সর্বদা হাসি পাচ্ছে। বাড়ি শুদ্ধ সবাই গান বাজনা পাগল, বাদে উনি। তবে স্নানের ঘরের দরজা বন্ধ করে মাঝে মাঝে তাঁকেও গুনগুন করতে শোনা যেত, সা গা, গাধার পা না মানুষের পা। কৈশোরে যত জায়গা গিয়েছি বিজয় মেশোর বাড়ির কাছে কোনোটা দাঁড়াতে পারত না। এমনকি তাঁদের শোবার ঘরে গিয়ে দেখেছি বিশাল এক মশারির নিচে মস্ত এক বিজলি পাখা ঘুরছে। ইন্দুমাসির বাড়ির হলঘরের দেওয়ালে একটা বড় হুকে সর্বদা একটা গুলি ভরা বন্দুক ঝুলত। চারিদিকে নানা রকম হিংস্র জানোয়ারের বাস। হঠাৎ কি বিপদ ঘটে বলা তো যায় না, তবে কেউ নাকি কখনো ওই বন্দুকটাকে ব্যবহার হতে দেখেনি। একদিন রাতের খাওয়া সেরে বিজয় মেশো সবে উঠেছেন, এমন সময় একজন চৌকিদার হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলল, সাহাব শের ভাগা। বিজয় মেশো আশ্চর্য হয়ে বললেন, সে কি রে, কোন শের ভাগা? সে বলল যে নতুন বাঘটা বোল্টন সাহেব উপহার পাঠিয়েছেন, সেই বাঘ কাঠের ক্রেট ভেঙে পালিয়েছে। বিজয় মেশো বললেন, তার খাঁচা তো তৈরি ছিল, সেখানে পোড়া হয়নি কেন? চৌকিদার বলল, নাথুলালের জ্বর হয়েছে, সে কাজে আসেনি, বাকিরা অত বড় বাঘ ঘাঁটতে ভয় পাচ্ছে। বিজয় মেশো আঁচিয়ে এসে দেয়াল থেকে বন্দুকটা পেড়ে নিয়ে বললেন, চল তাহলে। চৌকিদারের মুখ সাদা। সাহাব? বিজয় মেশো বললেন, কেন, তোর কাছে খাঁচার চাবি নেই? জি হাঁ। তবে আবার কি, আমার সঙ্গে চল। একটু তফাৎ রেখে চৌকিদার পেছন পেছন চলল। গেট দিয়ে বেরোতেই সামনের অন্ধকার ঝোপঝাপগুলো একটু নড়ে উঠল, আর একটা বিরাট বাঘ বেরিয়ে এসে বিজয় মেশোর 2 কাঁধে 2 থাবা রেখে 2 পায়ে উঠে দাঁড়ালো। ওর গলার কাছে বাঘের মুখ। বিজয় মেশো প্রমাদ গুনলেন। এমন সময় শুনতে পেলেন বাঘের গলা থেকে খুশি হওয়া বেড়াল ছানার মতো খরর খরর শব্দ বেরোচ্ছে।
আর বলে দিতে হলো না। এক নিমেষে সমস্ত ব্যাপারটা তাঁর কাছে পরিষ্কার হয়ে গেল। বাঘের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বিজয়মেশে বললেন, আরে বাচ্চু, বাচ্চু, তুই ফিরে এসেছিস। বাঘটাও কি করবে ভেবে না পেয়ে ওর বুকে মাথা ঘষতে লাগলো। বিজয়মেশো পকেট থেকে ওর বড় রুমালটা বের করে নিচু হতেই বাঘও 4 পা মাটিতে নামিয়ে ওর পায়ে মুখ ঘষতে লাগলো। বিজয়মেশো ওর গলায় রুমাল বেঁধে চৌকিদারকে বললেন, তুই আগে আগে গিয়ে 2 নম্বর খাঁচার দরজা খোল, ওটাই তৈরি আছে। চৌকিদার এতক্ষণ হাঁ করে ভাবছিল এ কি ভেলকি দেখছে নাকি। এখন সে আর এক মুহূর্তও অপেক্ষা করল না, চাবি নিয়ে দৌড়ল। বিজয়মেশো বাঘের সঙ্গে কথা বলতে বলতে খাঁচার মধ্যে ঢুকলেন। তারপর বাঘের মুখে মাথায় হাত বুলিয়ে বললেন, তুই এখন ঘুমো বাচ্চু, আমি কাল আবার আসব। বেরিয়ে এসে খাঁচার তালায় চাবি ঘুরিয়ে চৌকিদারকে বললেন, চল রে রামধরিয়া, অনেক রাত হলো। রামধরিয়ার মুখে কথা নেই। কিছু দূর গিয়ে মুখ ফিরিয়ে বিজয়মেশো বললেন, কিরে, তাজ্জব বনে গেছিস বুঝি? আরে মানুষ ভুলে যায়, জানোয়ার কখনো ভোলে না। ওই বাচ্চু এই বাগানেই জন্মেছিল, ওর মা তখনই মারা গিয়েছিল। আমি ঝুড়িতে করে ওকে বাড়িতে এনে বোতলে করে দুধ খাইয়ে বড় করেছিলাম। এই বাড়িতে ওর শৈশব কেটেছিল, তাই ছাড়া পেয়েই এখানে চলে এসেছিল। জানিস তো এখানকার নিয়ম, বাড়তি জানোয়ার ভালো জায়গা দেখে বিক্রি করে দেওয়া হয়। এক সাহেব ওকে কিনেছিল মনে আছে, সে বোধহয় বিলেত ফিরে যাওয়ার সময় বোল্টনকে বাঘটা দিয়ে গেছিল। বোল্টনকে আমি চিনি না, তাই হঠাৎ বুঝতে পারিনি। বাচ্চু কিন্তু আমাদের বাড়ি আর আমাকে ঠিকই চিনেছিল। বেড়ালের কথা। ছোটবেলা থেকে শুনে এসেছিলাম আস্তাবলের মধ্যে বাবার কালো টাট্টু ঘোড়া আর আস্তাবলের পাশে জালের খাঁচায় গোটা 10 মুরগি ছাড়া শখ করে কোনো জানোয়ার পুষতে হয় না, কারণ তারা বড় নোংরা হয়, রোগের জীবাণু ছড়ায়, গায়ে গন্ধ ইত্যাদি। আশ্চর্য হয়ে দেখতাম এরাও নোংরামিতে কম যেত না। আস্তাবল সাফের জন্য মস্ত কোদাল কেনা হলো। আস্তাবলের পাশে একটা ছোটখাটো পুকুর খোঁড়া হলো এবং দেখতে দেখতে সেটি ভরে গিয়ে মাটি চাপা হলো। তারপর তার পাশে আর একটা খোঁড়া হলো। আর মুরগির ঘরের কথা কিছু না বলাই ভালো। ডিমের খোঁজে সেখান থেকে একবারটি ঘুরে এলেই বড়রা সবাই নাকে কাপড় চেপে বলতেন, বাইরে যা, বাইরে যা। তবে টাট্টু ঘোড়া চেপে বাবা পাহাড়ে বনে জরিপের কাজ করতেন, আর মুরগিরা ডিম তো দিতই, উপরন্তু ভোর থেকে মোরগরা কুঁড়েদের ঘুম ভাঙাত। কাজেই তাদের কথা আলাদা, বাকি সব জানোয়ার বাতিল। এদিকে একটা ছাই রঙের উটকো বেড়াল রোজ রাতে স্কাইলাইট দিয়ে ঘরে ঢুকে আমার পায়ের কাছে কম্বলের তলায় ঘুমোনো ধরল। গোড়ায় খুশি হয়েছিলাম, আমার পা দুটো গরম থাকতো। তারপর একদিন রান্নাঘরের শিকে থেকে 2 দিনের মাছ ভাজা যেদিন অদৃশ্য হলো, আমারও চৈতন্য হলো। স্কাইলাইট বন্ধ করলাম। তারপর কত বছর কেটে গেল, ছাই বেড়ালের কথা প্রায় ভুলেই গেলাম। কিন্তু নিজের ঘর সংসার হয়ে অবধি বুঝলাম, অবাধে যার কাছে মনের সব কথা বলা যায়, অথচ যে কোনো মন্তব্য না করে, এমন সঙ্গী সব মেয়েদেরই দরকার। একজন কয়েকটা খোলসে মাছ পাঠিয়েছিল। মনের মধ্যে একটা পুরনো পিপাসা ছিল, তাই তাদের মধ্যে থেকে সবচাইতে বড় আর সবচাইতে সুন্দর দুটিকে পুষলাম। প্রথম প্রথম তাদের গা থেকে রামধনু রং ছিটত, কিছুদিন পরে সেসব বন্ধ হলো। বড় একটা মুখ খোলা অর্থাৎ ঢাকনি ভাঙা কাচের বোয়ামে রাখতাম, ভাত রাত খেতে দিতাম, তাজা সবুজ শাক পাতা জলে ফেলে রাখতাম। 2টো সুন্দর নুড়িও জলের নিচে শোভা পেত। কত যে যত্ন করতাম তার ঠিক নেই। এত আদরে খুব সুখে শান্তিতে ওদের দিন কাটা উচিত ছিল, কিন্তু তা না, কেবল কামড়াকামড়ি করত। প্রায় ওর পাখনার কিংবা কানকোর টুকরো খুবলে আনত। তারপর যখন একটা মিছিমিছি মরে গেল আর অন্যটাকে রাতারাতি কিছুতে জানলা দিয়ে ঢুকে বোয়াম উল্টে ফেলে খেয়ে গেল, তখন সত্যি কথা বলতে কি খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলাম। উল্টে পড়ে বোয়ামটাও ভাঙল। এর কিছুদিন বাদে একটা 4 ইঞ্চি মাপের কচ্ছপ পুষেছিলাম। ওই একই নিয়মে চ্যাপটা ফুলদানিতে রাখলাম। ভালো নিয়ম, ছাড়তে হয় না, বেশ শান্তিতেই থাকা গেছিল।
খালি একদিন ওকে সাবান মাখিয়ে স্নান করাবার চেষ্টা করতেই খ্যাঁক করে কামড়াতে এসছিল। ভাগ্যিস সময় থাকতে হাত সরিয়ে নিয়েছিলাম, নইলে আর দেখতে হতো না। সেটাও একদিন রাতারাতি উধাও হলো, তবে বেড়ালের সাহায্যে কিনা বলতে পারলাম না। এরপর বহু বছর আর জন্তু জানোয়ার পুষিনি। এদিকে থাকতাম মধ্য কলকাতার একটা ফ্ল্যাটে। নিচের তলায় ছিল খাবারের জিনিসের এক মস্ত দোকান। তাদের বড় বড় ভাঁড়ার ছিল। সেখান থেকে হিমঘরে নানা রকম গন্ধওয়ালা চিজ, শুকনো মাছ, নোনা মাংস ইত্যাদি রাখা হতো। তার মধু গন্ধে হাজার হাজার নেংটি ইঁদুর এসে জুটত। যে একবার আসতো সে আর কখনো ফিরে যেত না। দেখতে দেখতে তারা বাড়ির 32টি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ল, টেকা দায় হয়ে উঠল। এই সময় যে কারণেই হোক একটা আধা বয়সী হুলো বেড়াল এসে আমাদের বাড়িতে উঠল তো উঠল, আর গেল না। প্রথমটা তাকে তাড়াবার চেষ্টা করলেও কিছুদিনের মধ্যে আমাদের ঘরগুলো যখন ইঁদুর শূন্য হয়ে গেল, লোকে আমাদের হিংসে করতে লাগলো। হুলোর নাম দেওয়া হলো নেপোলিয়ন, ওরফে নেপো। নেপো সারাদিন শুধু খেত আর ঘুমোতো। এত খেত যে কখনো ইঁদুর ধরতে দেখা যেত না, কিন্তু বোধহয় ওর গায়ের গন্ধেই সব ইঁদুর পালিয়েছিল। সারাদিন আরাম করত আর সারা রাত টহল দিয়ে বেড়াতো। মাঝে মাঝে গলিতে টলিতে বিচিত্র বেড়ালীয় রাগিনী শুনে স্পষ্টই বোঝা যেত যে ওদের একটা ক্লাব আছে এবং সম্ভবত নেপোই তার প্রতিষ্ঠাতা ও পরিচালক। একবার সদস্যদের 12-14 জনকে দেখেও ছিলাম। পাশের বাড়ির পেছনের কাঠের সিঁড়ির ধাপে ধাপে চীনে হোটেলের রান্নাঘরের পিছনের দরজার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। ভোরে নেপো যখন বাড়ি ফিরত, বিজয় গর্বে ফিরত। সারা গায়ে আঁচড় কামড়ের দাগ নিয়ে আমরা আরনিকা লাগাতাম। এমনিতে বেশ ভালো মানুষ সেজে থাকতো, কিন্তু অন্য কোনো বেড়াল, মনে হতো ওদের ক্লাবের বেড়াল হলেও আমাদের বাড়ির ত্রিসীমানার মধ্যে এলেই লোম ফুলিয়ে 3 গুণ বড় হয়ে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করতে করতে তাদের তাড়া করত। বাড়ির পাঁচিলে কাক বসলে তার ল্যাজের পালক খুলে নিত, চড়াই এলে খেয়ে ফেলতো, টিকটিকি মাকড়সা ইত্যাদি ছাদ থেকে নিচে নামতো না। আমাদের ঘোরতর আপত্তি সত্ত্বেও আমাদের বিছানায় উঠে শুতো। তাই প্রতি রবিবার ওকে ধরে জীবাণু নিবারক সাবান মাখিয়ে গরম জলে স্নান করানো হতো। ও কিছু বলতো না, মনে হতো আরাম লাগছে। চেহারার কথা আর কি বলবো, প্রায় একটা পাঁঠার ছানার মতো বড়, পোড়া হাঁড়িপানা মুখ, কান দুটো চিবনো ধরনের। তাতে কি, এই নিয়েই ম্যাও ম্যাও করে বাড়ি ময় ঘুরে বেড়াতো। কখনো চুরি করে খেত না, হয়তো সবসময় পেট ভরে থাকতো বলে। আদর নেবার বা আদর দেবার কোনো চেষ্টাই ছিল না। পেট ভরে খেতে আর কারো একটা আরামের বিছানা পেলে নেপো আর কিছু চাইতো না। এই নেপো আমাদের বাড়িতে প্রায় 10 বছর ছিল। শেষটা যখন বুড়ো হলো, সারাক্ষণ রান্নাঘরে পড়ে থাকতো। মনে হতো বোধহয় গেঁটে বাতে ধরেছে, চলতে ফিরতে কষ্ট হচ্ছে। কানে হয়তো শোনে না, চোখেও ভালো দেখে না। মুখের কাছে যা ধরে দেওয়া যেত সোনা হেন মুখ করে চেটেপুটে খেয়ে নিত। তবু ওর গায়ের গন্ধে বাড়িতে একটাও নেংটি ইঁদুর ছিল না। সে যাই হোক, সারাদিন চুপচাপ পড়ে থাকতো। সন্ধে হলেই একবার শরীরটাকে টেনে পিছনের সিঁড়ি দিয়ে নিচে নেমে এক পাক ঘুরে আসতো। ফিরে এসে আমাদের ফ্ল্যাটের পেছনের দরজার তলার দিকে ইঁদুররা একসময় যে ফুটো করেছিল তার মধ্যে দিয়ে থাবা ঢুকিয়ে দরজায় আঁচড়াতো আর ম্যাও করে ডাকতো। অমনি কেউ না কেউ ছুটে গিয়ে দরজা খুলে দিত। দেখা যেত নতুন নতুন আঁচড় কামড়। আমাদের সে কি দুঃখ! আগে যারা ওর ভয়ে আমাদের বাড়ির ধারে কাছে ঘেঁষত না, আজকাল তারা কার্নিশে পাঁচিলে বসে মজা দেখে। আমরা ঠ্যাঙা নিয়ে তাদের তাড়াতাম। তারাই বোধহয় নেপোকে নিচে একা পেয়ে তার শোধ তুলছে। নেপোকে কোলে নিয়ে রক্ত ধুয়ে আরনিকা লাগানো হতো। তারপর একদিন বিকেলে আমি গাড়ি করে বেরোচ্ছি, দেখি একতলার পাঁচিলের উপর দিয়ে একটার পেছনে একটা 10টা হুলো বেড়াল আকাশের দিকে ল্যাজ খাড়া করে চলেছে। তাদের সবার আগে নেপো। রামভুজের যত ভাবনা! দেখলেন মা, বেচারি চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, এক্ষুনি কি বিপদে পড়বে, ওকে বরং বাড়িতে রেখে আসি। এই বলে রামভুজ হাত বাড়িয়ে নেপোর ঠ্যাং ধরে এক টান দিল। খানকুড়ি বাঁকা নখ বের করে নেপো বলল, ফ্যাঁচ।
এই বলে এক লাফে 10 নম্বর ফ্ল্যাটের মেমের রান্নাঘরের জানলা দিয়ে ভেতরে ঢুকে গেল। ওর পেছন পেছন বাকি 9টাও ঢুকলো। দুম দাম ঝনঝন শব্দ, চিৎকার, দৌড়োদৌড়ি। রামভুজ বলল, আমরা বরং রওনা দিই। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org।